কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি। যেমন ভাবনা তেমন কাজ। গোপালের গিন্নি ভোর রাত থেকে গোপালকে এসে ডাকতে থাকে, কি গো উঠলে? তুমি যে বলেছিলে আমাকে ভোর রাত থেকে ডেকে দিতে, তুমি রাজামশাইয়ের কাছে যাবে, নইলে যে রাজামশাই তোমার উপর রাগ করবে, তাহলে ওঠো। গোপাল হু হা করতে করতে একদিক থেকে আরেক দিক ফিরে আবার শুয়ে থাকে। গোপালের গিন্নি বলে, পরে যেন ঘুম থেকে উঠে আমার সাথে ঝামেলা না করো, বলে দিলুম কিন্তু। তারপর গোপালের গিন্নি ওখান দিয়ে চলে যায়। ওদিকে গোপাল শুয়ে শুয়ে সবারই নাক ডাকতে থাকে। ওদিকে রাজা মশাই গোপাল আসছে না দেখে অমনি খাটে বসে বসে বলে, গিন্নি এখনো পর্যন্ত তো গোপালের দেখা নেই। কখন বলেছিলাম ভোর রাতে উঠে আসতে ওকে, কিন্তু কি ব্যাপার কে জানে। অমনি রানীমা বলে, রাজা মশাই গোপাল আর কি করবে, নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, আর কি করবে। বলে, বেশ রানী, গোপাল না এলে না আসুক, আমি একা একাই প্রাতঃভ্রমণে বেরোবো। তারপর রাজামশাই প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়ে। একা একা রাস্তা দিয়ে হেঁটে চলে। যখন দেখে মাঠ ঘাট রাস্তায় একদম জল নেই, সব শুকে রয়েছে, এমনকি খাল বিলগুলো জল নেই, শুকে গেছে, গাছগুলোতেও জলে অভাবে পাতা টাতা সব ঝরে পড়েছে। বলে, এ কি অবস্থা, বৃষ্টির তো দেখা নেই, মাঠঘাট পথ সব শুকে রয়েছে, এদিকে যে চাষবাসের এমন হাল, ওদিকে নবাবকেও যে কেমন করে খাজনা দেব কি জানি। এইরূপ বলে হেঁটে চলেছে আর মনে মনে ভাবছে, গোপাল তো এলো না, গোপালকে জব্দ করতেই হবে। আমি ওকে বলেছিলাম ভোর রাত থেকে উঠে আসতে, ও উঠে এলো না তো, আসুক একবার রাজসভায়। এইরূপ বলে রাজামশাই রাস্তা দিয়ে একা একা হেঁটে চলেছেন। হঠাৎ একটা মাছ পুকুর থেকে লাফিয়ে রাজামশাইয়ের সামনে পড়ে আর ছটপট করতে থাকে। রাজামশাই বলে, এই কি, এ তো একটা মাছ, জ্যান্ত মাছটা তো ছটপট করছে, যাই ওকে নিয়ে গিয়ে জলের মধ্যে গিয়ে ছেড়ে দিই। অমনি রাজামশাই মাছটাকে দুয়াতে তুলে নিয়ে জলের মধ্যে ছেড়ে দেয়। তারপর সঙ্গে সঙ্গে জলদেবতা বেরিয়ে আসে। অমনি রাজামশাই বলে, এ কি, আপনি কে? জলদেবতা বলে, আমি জলদেবতা, আমি এই মাছের রূপ ধারণ করে এই জলের মধ্যেই থাকতাম, আর এই বৃষ্টির অভাবে মাঠঘাটগুলো তো সব শুকিয়ে যাচ্ছিল, তাই আমি সাঁতার কাটতে কাটতে পাঁকের মধ্যে আটকে যাচ্ছিলাম, আর আপনি ছিলেন বলে আমাকেই রক্ষা করলেন। বলুন আপনি কি চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বলে, তাই? আমি যা চাইবো তাই পাবো? বলে, হে, তুমি যেটা চিন্তা করবে সেটা যদি তুমি মনে ভাবো আর মনে মনে যদি চাও, তাহলে তাই পাবে। অমনি বলে জলদেবতা ওখান থেকে উধাও হয়ে যায়। তারপর রাজামশাই বলে, দেখি তো, জলদেবতা যে বললো আমি যেটা মনে মনে ভাবো সেটাই নাকি পাবো, দেখি পাই কিনা। অমনি রাজামশাই মনে মনে চিন্তা করে যে আমি যে জুতোটাতে পরেছি, জুতোটা তো পুরো কাদা হয়ে গেছে, তাহলে দেখি তো জুতোটা আমার পরিষ্কার হয়ে যায় কিনা। সত্যি সত্যি জুতোটা পরিষ্কার হয়ে যায়। বলে, বাবা, জলদেবতা তো আমাকে একটা ভালো আশীর্বাদ করে দিয়ে গেল, আমি যা ভাববো তাই হবে। অমনি ভেবে ভেবে অমনি রাজামশাই বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে অমনি রানীমাকে ডেকে বলে, রানী। রানীমা বলে, কি হয়েছে রাজামশাই? নিশ্চিত ভালো কিছু হয়েছে মনে হয়, তার জন্য তো আপনার এত খুশি খুশি দেখাচ্ছে। বলে, হে রানী, আজকে না রাস্তার মধ্যে একটা মাছ পড়েছিল, আর ওই মাছটা ছিল জলদেবতা। আমি যেহেতু ওনাকে রক্ষা করেছি, তাই উনি আমাকে আশীর্বাদ দিয়েছেন। জানো, আমি যেটা মনে মনে ভাববো আর সেটাই হবে সত্যি সত্যি। বলে, তাই নাকি? তুমি রানী কি চাও বলো, এক্ষুনি আমি তোমায় এনে দেব। রানীমা বলে যে, আমার মনে হচ্ছিল যে একটু আমার খোপার মধ্যে মুক্তোর মালা লাগালে খুব ভালো হতো। রাজামশাই মনে মনে বলে, রানীর খোপাতে মুক্তোর মালাটা থাকলে খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে রানীমার মাথায় মুক্তোর মালা লেগে যায়।
ওই দেখে রানীমা তো অবাক। রানীমা বলে, এ কি? বলে, হ্যাঁ গো হ্যাঁ, আমাকে জলদেবতা এইরূপ আশীর্বাদ করেছে, আমি যেটা মনে ভাববো সেটাই সত্যি সত্যি পেয়ে যাব। রানীমা তখন মনে মনে চিন্তা করে, এ কি মুশকিল, রাজামশাই এই চিন্তা ভাবনাকে নিয়ে তবে মহা বিপদে পড়তে পারে, কি করা যাবে এখন? তারপর রাজামশাই রাজসভায় যায়। রাজসভায় গিয়ে রাজসভা শুরু করে। ওখানে গিয়ে দেখে গোপাল তখনও আসেনি। রাজামশাই বলে, গোপাল এখনো পর্যন্ত আসেনি কেন? সভাসদরা বলে, রাজামশাই গোপাল নিশ্চিত বাড়িতে পড়ে পড়ে ঘুমোচ্ছে। রাজামশাই বলে, গোপালকে তো নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। সভাসদরা বলে, রাজামশাই কাউকে পাঠিয়ে দেন গোপালকে নিয়ে আসার জন্য। রাজামশাই বলে, কাউকে পাঠাতে লাগবে না, আমি এক্ষুনি গোপালের কথা মনে মনে চিন্তা করব, গোপাল সঙ্গে সঙ্গে আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। সভাসদরা বলে, দেখি তো আপনি কেমন চিন্তা করেন, আর সত্যি সত্যি গোপাল আসে কিনা। রাজামশাই মনে মনে চিন্তা করে, গোপালটা যদি এখানটায় থাকতো, অমনি সঙ্গে সঙ্গে গোপাল পুরো রাজামশাইয়ের সামনে শুয়ে শুয়ে নাক ডাকতে থাকে। ওদিকে সভাসদরা তো অবাক, বলে, এ কি রাজামশাই, আপনি কি জাদু জানেন নাকি? রাজামশাই বলে, দেখো কেমন গোপালকে এনে দিলাম। গোপাল তো নাক ডেকে ডেকে সমানে ঘুমোতে থাকে। ওদিকে রাজামশাই বলে, গোপাল উঠলে? মন্ত্রী মশাই বলে, এ কি গোপাল, তুমি রাজসভায় শুয়ে শুয়ে নাক ডাকছো যে, ওঠো। গোপাল তখন বলে, গিন্নি আমায় তুমি ডাকো না, আমি আজকে রাজসভায় যাব না। মন্ত্রী মশাই বলে, এই যে গোপাল, রাজসভায় শুয়ে শুয়ে এইরূপ করে বলছো তো, রাজামশাই সব শুনতে পাচ্ছে, দেখো তুমি কেমন শাস্তি পাও। গোপাল শুয়ে শুয়ে আবার বলতে থাকে, গিন্নি তোমার গলার আওয়াজটা কেমন মন্ত্রী মশাইয়ের মতো লাগছে না? ভিক্ষারি তখন বলে, গোপাল ও গোপাল, তুমি কিন্তু তোমার বাড়িতে নেই, তুমি রাজসভায় আছো, আর ওটা মন্ত্রী মশাই সত্যি সত্যি তোমায় ডাকছে। গোপাল আচমকা তাকিয়ে দেখে, বলে, এ কি, আমি সত্যি সত্যি রাজসভায় কি করে এলাম? রাজামশাই বলে, আমি মনে মনে তোমার কথা চিন্তা করলাম আর তোমাকে রাজসভায় নিয়ে চলে এলাম। গোপাল বলে, রাজামশাই কেমন করে এটা সম্ভব হলো? রাজামশাই বলে, জানো আজকে জলদেবতার সাথে দেখা হয়েছিল, উনি আমায় আশীর্বাদ করে এই বরটা দিয়েছেন যে আমি যেটা চিন্তা করব সেটাই পেয়ে যাব। বলে, ও তাই নাকি রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ। ওদিকে মুর্শিদাবাদের নবাবকে উজির বলে, জানেন নবাব, এবারে সমস্ত রাজ্য ওদের শস্য ঋণ দিয়ে দিয়েছে, কিন্তু একমাত্র কৃষ্ণনগর এখনো পর্যন্ত শস্য ঋণ দেয়নি। ওই শুনে নবাব বলে, তাই নাকি উজির, তাহলে তো একটা ব্যবস্থা নিতে হবে। উজির বলে, তাহলে কি কাউকে পাঠাবো খবরটা দেওয়ার জন্য? নবাব বলে, না না উজির, আমরাই যাব ওখানটায়। অমনি বলে নবাব উজির রওনা দিয়ে দেয় মুর্শিদাবাদের উদ্দেশ্যে। ওদিকে রাজসভাতে রাজামশাইয়ের কথা শুনে মন্ত্রী মশাই বলে, রাজামশাই আপনি যে জলদেবতার কাছ থেকে যে আশীর্বাদটা পেয়েছেন ওটা একবার আপনি দেখান না, দেখি তো সত্যি সত্যি হয় কিনা। আপনি একটা কাজ করুন, গোপালকে বরং শাস্তি দিয়ে গোপালের মাথায় দুটো শিং বানিয়ে দেন। রাজামশাই বলে, হ্যাঁ তাই তো, গোপাল তো আজকে ভোরবেলা উঠে আমার সাথে প্রাতঃ ভ্রমণে যায়নি, তাহলে গোপালকে তো শাস্তি হবে। তাহলে উনি রাজামশাই মনে মনে ভাবে যে গোপালের দুটো শিং হয়ে গেলে কেমন লাগবে। সঙ্গে সঙ্গে গোপালের মাথায় দুটো শিং হয়ে যায়। গোপাল বলে, মন্ত্রী মশাই আপনি কি করলেন? আপনি রাজামশাইকে দিয়ে আমার মাথায় দুটো শিং করে দিলেন। মশাই তো সমানে হাসাহাসি করতে থাকে। ওদিকে ওই সময় প্রহরী এসে খবর দেয়, বলে, রাজামশাই প্রজারা যে বাইরে এসে সকলে চিৎকার চেঁচামেচি করছে আর আপনার সাথে দেখা করতে চাইছে। রাজামশাই বাইরে যেতেই
প্রজারা সকলে জানায়, রাজামশাই বৃষ্টির অভাবে তো মাঠ ঘাট সমস্ত কিছুই শুকিয়ে গেছে, এমনকি জল না থাকলে তো আমরাও তো গলা শুকিয়ে মরে যাব রাজামশাই, তাহলে কি করি রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ এটা তো ভাবনার বিষয়, সত্যি সত্যি আমি প্রাতঃভ্রমণ করতে তাই দেখেছি, কিন্তু কি করা যেতে পারে? গোপাল তখন ওকে মেরে বলে, রাজামশাই উপায় তো আপনার কাছে আছেই। রাজামশাই বলে, কি উপায় গোপাল? বলে, আপনি একবার ভাবুন যে বৃষ্টি হচ্ছে বলে, তাহলে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। বলে, হে হে গোপাল, একদম ঠিক কথা বলেছো। রাজামশাই ভাবলো, আর ভাবার সঙ্গে সঙ্গে বৃষ্টি ঝরিয়ে পড়লো, আর প্রজারা তো আনন্দে আত্মহারা হয়ে যায়। ওদিকে মন্ত্রী মশাই বলে, রাজামশাই দেখলেন গোপাল কি সমস্ত বলছে? রাজামশাই বলে, মর্কট মন্ত্রী কোথাকার, একদম চুপ করো, গোপাল ছিল বলে এই বুদ্ধিটা আমায় দিল, গোপালের মাথার শিংটা এবার আমার ভালো করে দেওয়া উচিত। অমনি বলে, গোপালের মাথা থেকে শিংটা সরে গেলেই ভালো হয়। সঙ্গে সঙ্গে মাথা থেকে শিংটাও সরে চলে যায়। তারপর বৃষ্টি থেমে যাওয়ার পরে গোপাল যখন রাজসভা থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ যখন দেখে মুর্শিদাবাদের নবাব ঘোড়ার গাড়ি চেপে কৃষ্ণনগরে আসছে, গোপাল বলে, ব্যাপারটা তো মন্দ নয়, একবার তো দেখতে হয় ব্যাপারটা কি, হঠাৎ করে কৃষ্ণনগরে নবাব এলো কেন? গোপালও আস্তে আস্তে করে রাজামশাই রাজসভায় আসতে থাকে। ওদিকে নবাব আর উজির গিয়ে রাজামশাইয়ের সাথে আর মন্ত্রী মশাইয়ের সাথে বাগানের মধ্যে দেখা করে, বলে, কৃষ্ণচন্দ্র তুমি শস্য ঋণ দাওনি, তার জন্য আমরা তোমায় শাস্তি দিতে চাই। কৃষ্ণচন্দ্র বলে, নবাব আসলে এবারে তো অনাবৃষ্টির কারণে তেমন শস্য উৎপাদন হয়নি, মাঠ ঘাট তো সব শুকিয়ে পড়ে রয়েছিল, তাই শস্য ঋণ দিতে দেরি হয়েছে নবাব। নবাব বলে, আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোমায় শাস্তি দিতে চাই। নবাবের কথা শুনে রাজামশাই মনে মনে চিন্তা করে, নবাব অতি বার বেড়ে যাচ্ছে মনে হচ্ছে, ইচ্ছে হচ্ছে যেন নবাবের গোপটা ধরে আর দাঁড়িটা ধরে টেনে ছিঁড়ে দিই। সঙ্গে সঙ্গে নবাবের দাঁড়িটা ছিঁড়ে চলে আসে। অমনি নবাব বলে, হে কি কৃষ্ণচন্দ্র, এ কি করলে তুমি? ওদিকে উজির তখন বলে, আপনার এত বড় স্পর্ধা, আপনি নবাবের দাঁড়ি ধরে টান মারলেন। সঙ্গে সঙ্গে রাজামশাই আবার চিন্তা করেন মনে মনে, এই উজিরটার মুখটা যদি বাঁদরের মতো দেখতে হতো তাহলে ভালোই হতো। সঙ্গে সঙ্গে উজিরের মুখটা বাঁদরের মতো হয়ে যায়। অমনি নবাব তখন বলে, এ কি কাণ্ড করছো রাজা কৃষ্ণচন্দ্র, তোমাদের কিন্তু আমি একদম ছাড়বো না, এক্ষুনি তোমাদের আক্রমণ করব কিন্তু বলে দিলাম। সঙ্গে সঙ্গে রাজামশাই আবার মনে মনে ভাবে, নবাবের মুখটা যদি হাতের মুখের মতো দেখতে হতো আর পেছনে একটা যদি লেজ থাকতো তাহলে কি না ভালো হতো। সঙ্গে সঙ্গে নবাবের মুখটা হাতের সুরের মতো লম্বা হয়ে যায় আর পেছনে একটা লেজ হয়েও যায়। মন্ত্রী মশাই ওই লেজ ধরে টানতেই থাকে, বলে, আর করবেন, আর রাজামশাইয়ের পেছনে লাগার চেষ্টা করবেন, দেখুন দেখুন রাজামশাই যা শক্তি পেয়েছে, আর পেছনে লাগবেন বলুন। সঙ্গে সঙ্গে উজিরা না বলে, পালাই পালাই, নইলে যে এখন আমাদের অবস্থাই খারাপ করে দেবে রাজা কৃষ্ণচন্দ্র, বলে দুজনে ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। গোপাল গাছের আড়াল থেকে সবটাই লক্ষ্য করছিল। গোপাল বেরিয়ে এসে বলে, রাজামশাই একদম ভালো কাজ করেছেন, খুব ভালো করেছেন। রাজামশাই বলে, গোপাল তোমার মাথায়ও তো টাক ভর্তি, তোমার মাথায়ও তো চুল নেই তেমন, তোমার মাথায় যদি মেয়েদের মতো লম্বা চুল থাকতো তাহলে কি না ভালো হতো, তাই না? সঙ্গে সঙ্গে গোপালের মাথায় লম্বা চুল মেয়েদের মতো হয়ে যায়। ওই দেখে মন্ত্রী মশাই তো সমানেই হাসাহাসি করতে থাকে। গোপালের মুখটা তো ভার হয়ে যায়। মন্ত্রী মশাইয়ের হাসা দেখে রাজা মশাই বলে, কি মন্ত্রী, দেখছি খুব দাঁত বের করাচ্ছ মনে হচ্ছে, দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা। অমনি মনে মনে ভাবে, মন্ত্রীর যদি বড় বড় দাঁত বেরিয়ে থাকতো তাহলে খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে দুদিকে দুটো রাক্ষসের মতো বড় বড় দাঁত বেরিয়ে থাকে।
ওদিকে রাজসভায় রাজামশাই গিয়ে সভাসদদের সকলে এক এক করে কারুর জিরাফের গলা করে দেয়, কারুর মাথায় মুরগির ঝুঁটি করে দেয়। সভাসদদের সকলে এক এক রকমের রূপ ধারণ করিয়ে দেয়। তারপর রাজামশাই হাসতে হাসতে নিজের কক্ষে ফিরে যায়। কক্ষে গিয়ে রানীকে বলে, রানী জানো আজকে আমি সভাসদদের কি করেছি? এক একটা ধরনের এক একটা জন্তু জানোয়ার, কারুর মাথায় মুরগির ঝুঁটি, কারুর গলা জিরাফের মতো, আর গোপালের তো লম্বা চুল পুরো মেয়ের মতো। যা করেছি কি মজা লাগছে জানো রানী। রানীমা শুনে বলে, এ কি কথা বলছেন? এগুলো কি শুরু করেছেন আপনি? আপনি নিজে সর্বনাশ নিজে ডেকে আনছেন যে। বলে, রানী তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে এইরূপ করে বলছো? আমি কি মজা করতে পারি না আমার রাজসভার সভাসদদের সাথে? এইরূপ বলে রাজামশাই রাগ করে বলে, রানী তোমার খুব জ্ঞান দেওয়া না, দাঁড়াও, তোমারও পণ্ডিতের মতো তোমার যদি গোঁপটা হতো তাহলে খুব ভালো হতো। অমনি মনে মনে চিন্তা করে, সঙ্গে সঙ্গে রানীমারও গোঁপ হয়ে যায়। রানীমা বলে, এ কি করলেন আপনি? আমি সবার সামনে বেরাতে পারবো, এ কি হাল করলেন? রাজামশাই বলে, পণ্ডিতের মতো জ্ঞান দিচ্ছ তুমি আমায়, তো আমি করবো না। অমনি বলে রাজামশাই ওখান থেকে চলে যায়। ওদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে অমনি গিন্নিকে ডাকতে থাকে। গিন্নি গোপালকে দেখে বলে, এ কি গো, এ কি অবস্থা হয়েছে তোমার? এই মেয়েদের মতো লম্বা চুল হয়ে গেছে কেন? বলে, গিন্নি কি বলি তোমায়, রাজামশাইয়ের একটা আশীর্বাদ পেয়েছেন জলদেবতার কাছ থেকে, তাই উনি যেটা চাইছেন সেটাই হচ্ছে। বলে, তাই না কি গো? অমনি হঠাৎ করে দরজার মধ্যে কেউ আঘাত করতে থাকে। বলে, দেখি তো আবার কে এলো। গোপালের গিন্নি গিয়ে দরজা খুলে যখন দেখে, ও তো চোখ বড় হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মাথা ঘুরে গিয়ে অমনি দেখে রানীমা সভাসদদের সকলের অবস্থা বিভৎস অবস্থা, কারুর গোঁপ, কারুর বা জিরাফের মতো গলা। এই দেখে তো গোপালের গিন্নি মাথা ঘুরে পড়ে যায়। তারপর গোপালকে গিয়ে সভাসদরা রানীমা বলে, গোপাল একটা কোনো উপায় বের করো, নইলে যে আমাদের এইরূপ ভাবে থেকে যেতে হবে। গোপাল বলে, তা তো বুঝলাম, কিন্তু উপায়টা তো এখন আমাকে একটু ভাবতে হবে। তারপর গোপাল ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে যায়, বলে, উপায় পেয়ে গেছি, চলুন আপনারা চলুন। তারপর গোপাল গিয়ে সোজা রাজামশাইয়ের সাথে দেখা করে। রাজামশাই নিজের কক্ষে শুয়ে রয়েছিলেন। গোপালকে বলে, রাজামশাই। রাজামশাই বলে, কি ব্যাপার গোপাল, তুমি এখন? বলে, রাজামশাই আপনি একবারও চিন্তা করে দেখেছেন কি, আপনার এই যে শক্তি যদি আপনার কাছে না থাকে তাহলে কি হতে পারে? রাজামশাই উঠে বসে বলে, হ্যাঁ তাই তো, আমি তো এটা কখনো ভাবিনি। সত্যি সত্যি যদি আমার শক্তি আমার কাছ থেকে চলে যায় তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে গোপালের চুল আবার আগের অবস্থায় ফিরে আসে, আর সভাসদরাও সবাই আগের অবস্থায় এক এক করে ফিরে আসে। রাজামশাই বলে, এ কি হলো? গোপাল তখন বলে, রাজামশাই আর আপনার কাছে আপনার শক্তি নেই। রাজামশাই বলে, মানে? বলে, একবার করে দেখুন। অমনি রাজামশাই আবার বলে, গোপালের চুল হয়ে যাক আমি চাই, কিন্তু কিছুই হয় না। বলে, তাই তো গোপাল, আমার কাছ থেকে তো আমার শক্তি চলে গেছে। সভাসদরা রানীমা এসে বলে, রাজামশাই আপনি আপনার ওই শক্তির বলে যা করেছেন, সভাসদদের উপরে খুব অত্যাচার করেছেন। রাজামশাই বলে, একদম ঠিক বলেছ রানী, আমি ওই শক্তির জোরে সভাসদদের সকলের সাথে খুব বাজে ব্যবহার করেছি। এমনকি রানী তোমার সাথেও। সত্যি গোপাল ছিল বলে বুদ্ধি করে আমার মাথা থেকে ওই শক্তিটাকে বের করে দিল, নইলে যে কি অবস্থা হতো। ওদিকে রানীমা বলে, গোপাল আজকে আমি পুরস্কার আমি তোমার হাতে তুলে দেব। রানীমার কথা শুনে গোপাল বলে, রানীমা তাহলে আর দেরি কেন, তাহলে তাড়াতাড়ি করে আমায় পুরস্কার দিয়ে দেন। যেমন ভাবনা তেমন কাজ। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলেই ভালো থেকো, কেমন? টাটা।